চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরে হালি। দেশটা তো নাট্যমঞ্চ না যে সে উপদেষ্টা চেয়ারে বসবে, বসে দেশকে নিয়ে নাটক করবে, এটা না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা আপনারা দেখতে পেরেছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। প্রিয় দর্শক, ভিডিওটা পুরোটা আমরা দেখব ফার্স্ট টু লাস্ট, না টেনে। আমরা কথা না বলে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা ইতিমধ্যে জানেন যে উপদেষ্টা ফারুক, তাকে তার পদত্যাগ চাচ্ছে সাধারণ জনগণ এবং শিক্ষার্থীরা। তো তিনি পদত্যাগ করবে কিনা বা পদত্যাগ করার ইচ্ছা আহ্বান আছে কিনা সেটা নিয়ে কথাবার্তা হবে এই ভিডিও জুড়ে। আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। উপদেষ্টা ফারুকী পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বাবুবাজারের গণসমাবেশে এই কথা বলেন। চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরে হালি। এই 53 বছরে এরা সিন্ডিকেট করে বাংলাদেশকে লুটপাটের এক মহাসড়কে পরিণত করেছে। শুক্রবার বিকেলে কোতোয়ালি থানা শাখার উদ্যোগে বাবুবাজারে গণসমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ফেসিবাদের দোসররা আবারও মাথা চাড়া দিয়ে উঠছে। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়েও মন্তব্য করেন তিনি। ক্ষমতা বসার পরে আজও তাদের চিকিৎসা ব্যবস্থা করেন নাই, শহীদ পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেন নাই। আপনি কোথাতে ক্ষমতার মস্তাদে বসে ফারুকী সহ যে সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে, যদি অবিলম্বে তাদেরকে প্রত্যাহার করতে বাধ্য না করেন তাহলে আপনার বিরুদ্ধে কর্মসূচি বাধ্য হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ফয়জুল করিম বলেন, এখন পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারেনি। ক্ষমতার জন্য বিএনপি ইউটার্ন নিয়েছে। বিএনপির স্বাদ মেটে নাই, ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই। চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরে হালি। এই 53 বছরে এরা সিন্ডিকেট করে বাংলাদেশকে লুটপাটের এক মহাসড়কে পরিণত করেছে। এরাই চাঁদাবাজি করেছে, এরাই দখলদারি করেছে, এরাই জুলুম করেছে, এরা অত্যাচার করেছে, এরাই খুন করেছে, এরাই ধর্ষণ করেছে। জনগণকে ঐক্য হতে হবে, জনগণকে ঐক্য হতে হবে। যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, যেই দলের মধ্যে খুনি আছে, গুমি আছে, দুর্নীতিবাজ আছে, তাদেরকে সাপোর্ট করবেন না। 5ই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না, এবার মানুষ মুক্তি পাবে, মানুষ শান্তি পাবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু কি দেখলাম, 5ই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা, আবারও কি দেখলাম চাঁদাবাজি, আবারও কি দেখলাম খুন, জুলুম, অত্যাচার, দখলদারি, আবার মিথ্যা মামলা সায়লা, আবারও সন্ত্রাস, আবারও গুন্ডামি, আবারও বদমাশি, আবারও অত্যাচার, আবারও অবিচার। তার মানে আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই, আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই, এখনো বৈষম্য দূর করতে পারি নাই। 5ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারকে ভেবেছিলাম দেশের মাটি এবং মানুষের দিকে লক্ষ্য করে দেশ পরিচালনা করবেন, কিন্তু ওনারা কি করতেছেন, কোথার থেকে সেই ফারুকী নামীয় কোথার থেকে এদেরকে নিয়ে আসছে, উপদেষ্টা করেছেন। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই, ফারুকী সাহেবের কোন গুণের কারণে, কোন যোগ্যতার কারণে ফারুকী সাহেব তিনি উপদেষ্টা হলেন, এই জাতি জানতে চায়। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি আন্দোলন করেন নাই, আপনি সংগ্রাম করেন নাই, আপনার রক্ত দেন নাই, আপনার জীবন যায় নাই, আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই, আপনার দলের কেউ হত হয় নাই। এদেশের হাজারো মানুষ শহীদ হয়েছে, এদেশের হাজারো মানুষ বন্ধ হয়েছে। আপনি বারবার ওয়াদা করেছেন যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সেই পরিকাঠামোকে দেখবেন, তাদের চিকিৎসা প্রদান করবেন। এছাড়া সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করারও দাবি জানান তিনি। অন্তর্বর্তী সরকারকে বলবো, পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে, সংখ্যানুপাতিক হারে নির্বাচন দিতে হবে। যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন দেন তাহলে ওই সংসদ কোনো ফ্যাসিস্টকে আর জন্ম দেবে না। জনগণ
জনগণের সরকার হবে, কল্যাণময়ী সরকার হবে। আসুন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। দেশটা তো নাট্যমঞ্চ না যে সে উপদেষ্টা চেয়ারে বসবে, বসে দেশকে নিয়ে নাটক করবে, এটা নাটকের জায়গা না। এখন ফারুকী সাহেবের উদ্দেশ্যে একটাই বলবো, ফিল্মে ডায়লগে মারতে হয়, নাটক কম করো প্রিয়। আমরা তো জান না তার হাতে আপনার চেয়ারটা দিয়ে দিতে পারি না, কারণ ওই চেয়ারটা হচ্ছে অনেক দায়িত্ববান একটা চেয়ার। এখন ধর্মুর্গি করজা বা হুট করে আইসা চেয়ারের মধ্যে একজন বৈশাখের, এটা তো হবে না। তাহলে তো আমরা প্রতিটা মানুষ যারা দেশ স্বাধীনে ছিলাম তারা আমরা বলতে পারি যে আমাদেরকে এক একটা চেয়ার দেওয়া হোক, আমাদেরকে এক একজনকে উপদেষ্টা বানানো হোক। আমরা তো ওগুলো বলবো না, কারণ দেখেন উপদেষ্টা চেয়ারটা অবশ্যই একটা দায়িত্বশীল জায়গা, আর এই জায়গাটাতে অবশ্যই কোনো নাট্যমঞ্চের কোনো লোককে বসানোটা আমি মনে করি না রাইট আছে। মোস্তফা ফারুকী সাহেব যদি বলে থাকে যে সে আন্দোলনের সাথে ছিল বা একমত প্রকাশ করেছিল, তাকে আমি আবারও বলবো বা মনে করিয়ে দিব যে যে স্বৈরাচার সরকার ছিল সে তার পক্ষ নিয়ে কথা বলেছিল, আর সে এটাও বলেছে যে সে লিখেছে ছাত্রদের নিয়ে। অ্যাজ এ রাইটার হিসেবে সে অনেক কিছু লিখতেই পারে, তার নাটক বানানোর জন্য অনেক কিছু প্রয়োজন হইতেই পারে, কিন্তু দেশটা তো নাট্যমঞ্চ না যে সে উপদেষ্টা চেয়ারে বসবে, বসে দেশকে নিয়ে নাটক করবে, এটা নাটকের জায়গা না। সো আমরা জনগণরা চাই সে পদত্যাগ করুক, এটা তার জায়গা না। অবশ্যই যারা তাকে নিয়োগ দিয়েছে এটা তারাই শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে, কারণ যে স্বৈরাচার আমরা বিদায় করেছি সেই দলের যদি কাউকে নিয়োগ করা হয়, এটা কি আপনার মনে হয় না যে এটা শহীদদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে? এটা অবশ্যই বেইমানি করা হচ্ছে। এখন ফারুকী সাহেবের উদ্দেশ্যে একটাই বলবো, ফিল্মে ডায়লগে মারতে হয়, নাটক কম করো প্রিয়, কারণ যা করার করছো, এখন আর নতুন করে নাটক করার দরকার নেই। দেশটা স্বাধীনের পিছনে সমন্বয়কদের অনেক বড় হাত ছিল, তো আমার মনে হয় অবশ্যই তারা কোনো ভুল কথা বলেনি। ফারুকী সাহেব হচ্ছেন একজন ফিল্ম জগতের মানুষ, তাকে ফিল্মেই মানায়, তাকে হচ্ছে উপদেষ্টা চেয়ারে মানায় না। আর সেই উপদেষ্টা চেয়ারে বসে কি আমাদের দেশে চিন্তা করবে? অবশ্যই করবে না। সে সর্বপ্রথম তার ফিল্মে চিন্তা করবে, যেহেতু সে তার ফিল্মে চিন্তাই করবে, দয়া করে তাকে ফিল্ম জগতে চলে যাওয়া হোক, তাকে উপদেষ্টা চেয়ারটা না দেওয়া হোক। আর হচ্ছে জনগণের রায় তো অবশ্যই দরকার। সমন্বয়ক ভাইরা যেহেতু বলেছে যে জনগণের রায় বা তাদের রায়টা নেওয়া দরকার ছিল, অবশ্যই যেহেতু দেশটা আমরা এত কষ্ট করে দ্বিতীয়বার স্বাধীন করেছি, আমরা তো জান না তার হাতে আপনার চেয়ারটা দিয়ে দিতে পারি না, কারণ ওই চেয়ারটা হচ্ছে অনেক দায়িত্ববান একটা চেয়ার। অবশ্যই আতঙ্ক তো প্রতিটা মুহূর্তেই। আমরা নতুন সরকার আনলাম, আমরা সবকিছু নিয়ে আতঙ্ক, যে একটা খাবার কিনতে যাবো এটা নিয়ে আমাদের আতঙ্ক। এখন আমরা পকেটে নিয়ে যাচ্ছি 500 টাকা, 500 টাকা নিয়ে গেলে 5 বার ভাবতে হয় যে এটা কি ভাঙবো কি ভাঙবো না। কারণ দেখেন আমাদের মতো যারা মিডল ক্লাস ফ্যামিলি আছে তারা আমরা অনেক চিন্তা ভাবনা করে চলি। আর এখন যে দেশের পরিস্থিতি, আমরা যে মাছ কিনে আনবো, আমরা ওইটাও তো দূরের কথা, আমরা আলু কিনতে গেলে এখন ভয় পাই। যদি তারপর আবার একটু বলি, যদি এরকম কিছু হয় প্রয়োজন আমরা আবার আন্দোলন করব। এটা আমি বলবো না যে আওয়ামী লীগকে আবার কৌশলে কি করা হচ্ছে না করা হচ্ছে, কিন্তু আমি মনে করি শহীদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। এটা আসলে এটা জনগণ বলতে পারে, এটা আমি একতরফা কোনো কিছু বলে আমি বিতর্ক সৃষ্টি করতে চাই না, কারণ এটা সম্পূর্ণ রায় হচ্ছে জনগণই দিবে। আসলে এটা নিয়ে আমি কোনো কথা বলতেই চাই না, কারণ দেখেন এটা তো মনে হচ্ছে যে একটা চক্রান্ত, যেখানে চক্রান্ত চলছে সেখানে আমার মনে হয় না কোনো কিছু বলার কোনো দরকার আছে। অবশ্যই যেহেতু এটা আমার সোনার বাংলা, আমরা দুইবার দেশকে স্বাধীন করেছি, অবশ্যই আমরা সুন্দর বাংলাদেশে দেখতে চাই। জনগণ হিসাবে আমার এখানে কোনো কমেন্টসই নাই, কারণ দেশের যে পরিস্থিতি এখন একটা কথা বলতে গেলে আরেকটা কথা তৈরি হয়ে যাবে, সো এখানে আমি কোনো কমেন্টস করব না। বললেন যে আমরা আতঙ্কে আছি কিনা, অবশ্যই দেশের জন্য কিছু করতে হলে আমাদের আতঙ্কে থাকতেই হয়, কিছু করার নেই। আর মোস্তফা সরোয়ার ফারুকীর কথা যদি আমি বলি, উপদেষ্টা নিয়োগটা আমরা মূলত গণতন্ত্রের পক্ষে লড়েছি এতদিন। এখন উপদেষ্টা নিয়োগটা যদি গণতান্ত্রিক না হয় তাহলে তো এখানে অবশ্যই বিতর্ক আসবে, এবং ফারুকী যেখানে আমাদের কি বলে আওয়ামী লীগের দোসর হিসেবে অবশ্যই গণ্য হয়েছে, সেখানে উনাকে বসানোটা উনাকে বসালে যে আমাদের এখনকার উপদেষ্টা মণ্ডলী জনক্ষোভের মুখোমুখি হবে সেটা খুবই স্বাভাবিক। আমাদের উদ্যোগ হয়েছে এই ফাঁসিবাদীদের স্তর পাতন করার জন্য। আজকে আমরা দেখছি বিভিন্ন ছলে তাদের দর্শনে সরকারের বিভিন্ন জায়গাতে যারা এই পুরো বছরে এই ফাঁসিবাদকে একটা দানব স্বৈরাচারী শাসক হতে সহযোগিতা করেছিল, আজকে তাদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হচ্ছে। শরীরের রক্ত শুকায় না, আমাদের ভাইরা এই ফাঁসিবাদের 3 বছরের জন্য রক্ত দেয় নাই। আমাদের যে লড়াই, এই লড়াই
যখন না পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাচ্ছি না। আজকে অভ্যুত্থানের যারা মূল স্টেক হোল্ডার, যারা ছাত্র নেতৃবৃন্দুর সাথে কোন রকম আলোচনা ছাড়াই উপদেষ্টা নিয়োগটা হচ্ছে, বিপ্লবী ছাত্ররা কিন্তু তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা আজকে এই রাজভাস্কর্য থেকে উপদেষ্টা পরিষদকে স্পষ্ট বলতে চাই, আপনারা যে উপদেষ্টা আনছেন সেই উপদেষ্টা পরিষদের লেজিটিমেসি কারা? সেই উপদেষ্টা পরিষদের লেজিটিমেসি এই ছাত্র জনতারা। আপনাদের পিছন থেকে যদি এই ছাত্র জনতারা সরে যায় তাহলে কিন্তু আপনাদের আর খুঁজে পাওয়া যাবে না। তাহলে অনতিবিলম্বে যে সব জায়গাগুলোতে এই ফ্যাসিবাদের যারা দোষক ছিল, যারা শুধু 2 মাসে আন্দোলনের পক্ষে ছিল না, এই 15 বছরে তারা এই ফ্যাসিবাদকে একটা দানব শাসক রূপে আবির্ভূত হয়ে সহযোগিতা করেছে, তাদের বিচারের সংরক্ষণ করতে হবে। তাদের বিচারের সক্ষম না করে যারা তাদেরকে বিভিন্ন ছড়াবলের কৌশলে পুনর্বাসন করার পায়ে তারা করছেন, তাদের কিন্তু পরিণতি ভয়াবহ হবে। অতএব এখন সতর্ক, আগামী বাংলাদেশে কোন ফ্যাসিবাদের জায়গা হবে না। যারা ফ্যাসিবাদের জায়গা করতে চাবেন তাদেরকে কিন্তু ওই হিন্দুস্তান যারা পাঠিয়েছে তাদের কিন্তু সেই হিন্দুস্তান পাঠিয়ে দেওয়া হবে। সকলকে সতর্ক দৃষ্টি রেখে এবং এই উপদেষ্টা পরিষদকে এখনো নৈতিক মূল্যবোধের জায়গা থেকে সজাগ হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ছাত্র জনতার কোন প্রকার ম্যান্ডেট ছাড়া উপদেষ্টা নিয়োগ করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে এই ছাত্র জনতা প্রত্যাখ্যান করেছে। সংস্কৃতি মন্ত্রী নিয়োগ করা হয়েছে মোস্তফা সরোয়ার ফারুকীকে। সংস্কৃতি বলতে কি বোঝেন তিনি? সংস্কৃতি বলতে কি বোঝেন তিনি? সংস্কৃতি কি বিদেশ থেকে পশ্চিম থেকে ধার করে আনা জিনিস, নাকি প্রতিদিনকার বাংলাদেশে যেই জীবনযাত্রা করা হয় সেই সংস্কৃতি? আমি তার জবাব জানতে চাই। যদি প্রাত্যহিক জীবনযাত্রা মানুষের ধর্মীয় মূল্যবোধ কারাবদ্ধ না থাকে, আমি বলতে চাই সে বাংলাদেশের সংস্কৃতিকে কখনোই ধারণ করে না। তাই এই সমস্ত যারা আমাদের গণ অভ্যুত্থানের স্পিরিট, সংস্কৃতি বিরোধী সেই সমস্ত শক্তি আছে যারা মানে মুজিব তাদের কাবা, ধানমন্ডি 32 তাদের কাবা, সেই সমস্ত সংস্কৃতি মন্ত্রী বা উপদেষ্টা তাদেরকে যারা নিয়োগ দেয় তাদেরকে আমরা লাল কার্ড দেখাই। প্রিয় দর্শক, ভিডিও স্ক্রিনে থাকা ভিডিওটা দেখেছেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপডেট ভিডিও পেতে চাইলে 49 মিনিটের চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।